আসসালামু আলাইকুম। আইটিএনএসসি লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খাদ্য সম্পর্কিত তথ্য জানব। খাদ্য কি? এটা আমরা কেন খেয়ে থাকি? খাদ্য কেন প্রয়োজন? আর আমাদের প্রতিদিন বেঁচে থাকার জন্য কোন কোন ধরনের খাদ্য প্রয়োজন? তো এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা এই ক্লাসের মধ্যে জেনে নিব। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ বা অন্য কোনো প্রাণীর খেয়ে থাকে। আমরা দ্বিতীয় অধ্যায়ে উদ্ভিদ আর প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল সেই সম্পর্কিত তথ্যগুলো জেনেছি। আমরা জেনেছি যে প্রত্যেকটা প্রাণী উদ্ভিদের জন্য পরিবেশের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল অন্যান্য উদ্ভিদ বা অন্য কোনো প্রাণীর ওপর। যেমন আমরা মানুষ যারা আছি তারা শাকসবজি যখন খায় তখন উদ্ভিদ খেয়ে থাকে, আবার যখন মাছ মাংস খাচ্ছে তখন প্রাণী খাচ্ছে, আবার যখন ডাল জাতীয় যে খাবারগুলো আছে, ভাত, এগুলো কিন্তু আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, এগুলো উদ্ভিজ্জ খাবার। আবার যখন ডিম খাচ্ছি, বিভিন্ন প্রাণীর মাংস খাচ্ছি, তখন এটা প্রাণীজ খাবার। তো এটা আমরা প্রাণী থেকে পাই, আর যেটা উদ্ভিজ্জ খাবার সেটা হচ্ছে উদ্ভিদ থেকে পাই। আমাদের কোন খাবার প্রয়োজন, কোন ধরনের খাবার খাচ্ছি আমরা, এবং বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন কেন, এই সম্পর্কিত তথ্য নিয়ে আজকে আমরা অনেক বিস্তারিত জানবো। আর সাথে তোমাদের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। আমরা প্রতিদিন কি কি খাবার খাই? আমরা কি কি খাবার খাই সে নিয়ে আজকে আমরা কিছু কাজ করব। আমরা কি করব, একটা খাতা নিব, খাতায় একটু লিখে নিব। এভাবে আমরা লিখলাম, আমরা প্রাণী থেকে পাওয়া যে খাবারগুলো আছে সেগুলোর জন্য একটা তালিকা করব, আর উদ্ভিদ থেকে পাওয়া যে খাবারগুলো আছে সেগুলোর জন্য একটা তালিকা করব। এই জন্য আমরা এই ঘরে কতগুলো কলাম আর সারি করে নিলাম। তো সেগুলোতে আমরা লিখব আমরা প্রাণী আর উদ্ভিদ থেকে কি কি খাবার পেয়ে থাকি। তো দুইটা ভাগে ভাগ করে নিলাম। এক পাশে লিখব আমরা প্রাণী থেকে কি কি খাবার পাই, প্রাণী থেকে পাই, আর অপর পাশে লিখব আমরা উদ্ভিদ থেকে পাই। এভাবে লেখার পরে আমরা যা পাই সেগুলো 1 2 3 এরকম ক্রমিক নাম্বার দিয়ে লিখে নেব। আমরা তোমাদের খাতায় যে কাজটা করবে সেটা আমরা এভাবে দেখে দিচ্ছি যে তোমরা এরকম একটা কলাম তৈরি করবে। সেই কলামে দুইটা সারি থাকবে, এক সারি হচ্ছে প্রাণী থেকে পাওয়া খাদ্য, আর অপর সারি হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের জন্য। আর এখন আমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 43-এ আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো তোমরা একটু দেখে নাও। পৃষ্ঠা নম্বর 43-এ প্রথমে আছে একটা কোটা, কোটার ভিতরে আছে ঘি, এরপর আছে ডিম, আলু। তোমরা দেখে অবশ্যই চিনতে পারছো, কারণ এই খাবারগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। তো দুধের পরে আছে ভাত, ফুলকপি, মুরগির রোস্ট, পাউরুটি। এই যে খাবারগুলো দেখতেছি এই খাবারগুলো আমরা উদ্ভিদ অথবা প্রাণী থেকে পাচ্ছি। তো উদ্ভিদ থেকে পাওয়া খাবারগুলো আমরা উদ্ভিজ্জ খাবারের তালিকা বা উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য তালিকা নেব, আর প্রাণী থেকে পাওয়া যে খাদ্যগুলো আছে সেগুলো প্রাণী থেকে পাওয়া খাদ্য এই তালিকায় নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই কাজটি তোমরা নিজে নিজে বাসায় করে ফেলো। এখন আমরা জানবো খাদ্যের প্রয়োজন কেন এবং কোন ধরনের খাবার প্রয়োজন। আমরা প্রতিনিয়ত নানান রকমের খাবার খেয়ে থাকি। এই খাবারগুলো বিভিন্ন উৎস থেকে আসে। গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম এবং অন্যান্য
যে খাবারগুলো খাই এগুলো অধিকাংশ উৎস হচ্ছে প্রাণী। মাংস জাতীয় যে খাবারগুলো খাচ্ছি সেগুলো হচ্ছে প্রাণী থেকে আমরা পাচ্ছি। প্রাণী থেকে পাওয়া খাদ্যগুলো হচ্ছে বেশিরভাগটাই মাংস। একটু মাথায় রাখো, প্রাণী কিন্তু জীবন আছে এবং এগুলো মানুষের মতোই অক্সিজেন গ্রহণ করে। তো প্রাণীগুলো অবশ্যই আমরা চিনতে পারছি। দ্বিতীয় অধ্যায় প্রাণী আর উদ্ভিদ সম্পর্কিত অনেক আলোচনা জেনেছি। এখন আমরা দেখি এছাড়াও কি কি পাচ্ছি প্রাণী থেকে। যেমন আমরা ঘি পাচ্ছি। ঘি কিভাবে প্রাণী থেকে পাচ্ছি দেখো, ঘি তৈরিতে যে দুধটা লাগে সেই দুধটা আসে যে কোনো একটা প্রাণী থেকে, তাই ঘি কিন্তু প্রাণী থেকে পাওয়া খাদ্য। এরপর আছে মাখন, দুধ। দুধ থেকে তৈরি হয় ঘি আর মাখন। ঘি, মাখন, দুধ, তাহলে তিনটা জিনিসই কিন্তু আমরা প্রাণী থেকে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাণী থেকে পাচ্ছি মাংস, ঘি, মাখন, দুধ। এরপরে আমরা প্রতিদিন, যেহেতু বাঙালি আমরা, তাই আমরা প্রতিনিয়তই কিন্তু ভাত খেয়ে থাকি অথবা রুটি খাই। ভাত, আলু, রুটি এবং শাকসবজি হিসেবে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ খেয়ে থাকি। আটা থেকে ময়দা বা আটা ময়দা থেকে রুটি তৈরি হয়। তো এই যে আটা ময়দা পাচ্ছি সেই আটা ময়দাটা কিন্তু আসছে গম থেকে। আমরা যে ভাতটা খাচ্ছি সেই ভাতটা আসতেছে চাল থেকে, চালটা আসতেছে ধান থেকে। ধান কিন্তু একটা উদ্ভিদের গাছ। তো এইভাবে বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের পরে আমাদের খাদ্য হিসেবে উদ্ভিজ্জ খাবারগুলো আমরা গ্রহণ করতেছি। এই খাদ্যগুলো আমরা উদ্ভিদ থেকে পাই। এছাড়াও সরাসরি আমরা পাচ্ছি, যেমন বিভিন্ন ধরনের ফল, এগুলো আমরা সরাসরি খাচ্ছি। আম, জাম, কাঁঠাল, কলা, কমলা, আপেল, এই জাতীয় অন্যান্য যে সকল ফলগুলো আছে সবগুলো ফলে আমরা পাচ্ছি উদ্ভিদ থেকে। তো মানুষ তার যে খাদ্য গ্রহণ করছে সেই খাদ্য থেকে প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে। এই প্রয়োজনীয় শক্তিটা আমরা কি করি, আমরা কত ক্লাসে জানতে পারছি প্রত্যেকটা কাজের জন্য আমাদের শক্তির দরকার, তাপ উৎপাদনের জন্য আমাদের শক্তির দরকার। কোনো কিছু করার যে সামর্থ্য, সেই সামর্থ্যের জন্য কিন্তু সামর্থ্যটা যদি শক্তি হয়, আমাদের সামর্থ্য দরকার হয় কেন? শক্তির জন্য। কাজের জন্য আমাদের সামর্থ্যের দরকার হয়। প্রত্যেকটা কাজের জন্য যেহেতু শক্তির দরকার হয়, তাই মানুষেরও কিন্তু খাদ্যের প্রয়োজন আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কেন আমাদের খাদ্যের প্রয়োজন? আমরা আমাদের বৃদ্ধি এবং কাজ করার প্রয়োজনীয় শক্তি যোগায় খাদ্য। আমরা যখন ছোট থাকি, জন্মগ্রহণ করি, তখন আমরা ছোট্ট একটা বাচ্চা। তো তারপরে আমরা খাবার এবং যত্নের মাধ্যমে ধীরে ধীরে বড় হয়ে উঠি। দেখা যাচ্ছে যে সকল শিশুরা পরিমিত মাত্রায় পুষ্টিকর খাবার পায় না, তারা কিন্তু অপুষ্টিজনিত বিভিন্ন রোগে ভোগে এবং তারা সাধারণের তুলনায় সাইজে বা আকারে তাদের বৃদ্ধিগত যে ব্যাপারটা সেটা কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে না। তারা অস্বাভাবিকভাবে বেড়ে উঠতেছে। তাদের বেড়ে ওঠাটা যারা পরিমিত মাত্রায় পুষ্টিকর খাবার খাচ্ছে তাদের মতো হচ্ছে না, তারা তুলনামূলকভাবে দুর্বল এবং অসমর্থ হয়ে উঠছে। তাহলে প্রত্যেকটা মানুষেরই বৃদ্ধির জন্য প্রয়োজন খাদ্য এবং কাজ করার জন্য যে প্রয়োজনীয় শক্তিটা আছে সেই প্রয়োজনীয় শক্তির জন্য দরকার খাদ্য। যেমন আমরা যখন দেখি যে আমরা কয়েক বেলা ইচ্ছে করে যদি দেখি যে আমরা কি এই খাবার ছাড়া বাঁচতে পারি, এটা খুব ভুল ধারণা। আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না, কারণ খাবার হচ্ছে আমাদের প্রয়োজনীয় শক্তি যোগায়, আমাদের কাজ করার সামর্থ্য। আমরা যে হাঁটছি, বসছি, বিভিন্ন ধরনের কাজ করছি, প্রত্যেকটা কাজের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে শক্তি। আর এই শক্তিটা খাদ্য আমাদের দিয়ে থাকে। মানুষ ও অন্য সকল প্রাণীর জন্যই খাদ্য প্রয়োজন। পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য
পেয়ে থাকি। তাহলে আমাদের কেন খাদ্যের প্রয়োজন? মানুষ তার যে প্রয়োজনীয় শক্তি সেটা খাদ্য থেকে পেয়ে থাকে। খাদ্য আমাদের বৃদ্ধি এবং কাজ করার প্রয়োজনীয় শক্তি যোগায়। তাই অন্যান্য প্রাণীর মতো মানুষ ও অন্যান্য প্রাণী সব জীবেরই কিন্তু খাদ্যের প্রয়োজন। পুষ্টি হলো উদ্ভিদের পুষ্টি হলো জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান। আমরা যে প্রতিনিয়ত শক্তি পাচ্ছি, বেড়ে উঠছি, এই বেড়ে ওঠার জন্য আমাদের দরকার পুষ্টি। আর এই পুষ্টি যে সকল উপাদানগুলো রয়েছে সেগুলো আমরা খাদ্য থেকে পাই। তাহলে আমরা পুষ্টিগুলো কোথা থেকে পাই? পুষ্টিগুলো কিন্তু আমরা খাদ্য থেকে পাচ্ছি। এখন আমরা জানবো পুষ্টি কি। পুষ্টি হচ্ছে জীবদেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সকল উপাদান। আর এই পুষ্টি হচ্ছে আমরা খাদ্য থেকে পেয়ে থাকি। আমাদের দেহের যে গঠন, এই গঠন তৈরির জন্য, বেড়ে ওঠার জন্য, তাপ উৎপাদন করার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য, বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন প্রয়োজনে আমাদের এই পুষ্টিগুলোর দরকার। এই পুষ্টি এক এক ধরনের উপাদান রয়েছে। আমাদের খাদ্যে বিভিন্ন ধরনের উপাদানের নাম শুনেছি আমরা, আমিষ, শর্করা এবং চর্বি। এগুলো হচ্ছে পুষ্টি উপাদান। এগুলো হচ্ছে পুষ্টির মূল উপাদান, আমিষ, শর্করা, চর্বি, এই তিনটা। আর এছাড়াও রয়েছে আরো দুটো উপাদান, ভিটামিন ও খনিজ। আর এই ভিটামিন, খনিজ, আমিষ, শর্করা, চর্বি এছাড়াও আমরা খাবারের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া খাদ্য গ্রহণই করতে পারি না। তোমরা কি বলতে পারো সেই বিষয়টা কি? সেটা হচ্ছে পানি। পানি হচ্ছে প্রাণীর দেহের পরিপাক ক্রিয়া বা হজম করতে সাহায্য করে। আমরা যে খাবারটা খাই এটার সাথে যদি আমরা পানি গ্রহণ না করতাম তাহলে আমরা এই খাবারটা গ্রহণ করতে পারতাম না। আমাদের স্বাভাবিক যে প্রক্রিয়া বেঁচে থাকার সেই প্রক্রিয়াটা অসম্পূর্ণ থেকে যেত। তো আমরা এই যে পুষ্টি উপাদানগুলো দেখলাম, এই পুষ্টি উপাদানগুলো খাদ্য থেকে দেহ গ্রহণ করে থাকে। এখন আমরা জানবো আমিষ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমিষ কি থেকে আসে বা কোন উৎস থেকে পাই, আমিষ দেহের কি কি কাজে লাগে, আমিষ কোন কোন উপকরণের মধ্যে বেশি পরিমাণে আছে সেই সম্পর্কিত তথ্য জানবো। এই জন্য আমরা একটু বইয়ে ফলো করি। বইতে লক্ষ্য করে দেখছি যে পৃষ্ঠা নম্বর 44-এ আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। পৃষ্ঠা নম্বর 44-এর প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটাতে রয়েছে কিছু আমিষ জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্যগুলো কি কি একটু দেখি। প্রথমে আছে মুরগি, এরপর আছে ডিম, দুধ, মাছ, শিমের বিচি, মটরশুঁটি। এই খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এই খাবারগুলো হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এখন দেখব যে এই খাবারগুলো আমরা কেন খাবো। এই খাবারগুলোতে রয়েছে একটা উপাদান আমিষ, বেশিরভাগ রয়েছে আমিষ। আর আমিষ জাতীয় খাদ্যটা কেন প্রয়োজন? দেহের যে মাংসপেশি রয়েছে সেটির ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করে এবং রক্ষণাবেক্ষণে আমিষ জাতীয় খাবারের প্রয়োজন। আমাদের যে দেহ রয়েছে এই দেহ গঠন করে। আমরা কি আমাদের দেহটাকে দেখতে পাচ্ছি? আমাদের এই যে দেহটা রয়েছে এই দেহটা গঠন করার জন্য আমিষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর এই আমিষ জাতীয় খাবার দেহের যে মাংসপেশি রয়েছে আমাদের শরীরে, দেখো এখানে মাংসপেশি রয়েছে, বিভিন্ন জায়গায় একটা মাংসল অংশ আছে। আর এই মাংসপেশি ক্ষয়পূরণ ও রক্ত তৈরি আর রক্ষণাবেক্ষণের জন্য আমিষ জাতীয় খাবার খুবই প্রয়োজন। মাছ, মাংস, ডিম, ডাল, শিমের বিচি এইসব খাবারে প্রচুর পরিমাণ আমিষ রয়েছে। এখন আমরা দেখব পরবর্তী পুষ্টি উপাদানটা কি। ছোট শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব পরবর্তী পুষ্টি উপাদান শর্করা।
এর জন্য আমরা প্রথমে এই ছবিগুলো দেখে নিচ্ছি। এখানে রয়েছে কিছু শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্যগুলো কি কি একটু ছবিতে দেখে নেই। পৃষ্ঠ নম্বর 44-এ আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি। এখানে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ধান আছে, ধান থেকে পাই ভাত। এরপর আমরা দেখতে পাচ্ছি ভুট্টা বা গম। এখান থেকে আমরা পাচ্ছি রুটি। এরপরে আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি একটি সবজি আলু। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চিনি। চিনি আমরা বিভিন্ন খাবারের সাথে ব্যবহার করে খেয়ে থাকি। বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার তৈরিতে চিনির ব্যবহার হয়ে থাকে। আমরা ভাতের পরিবর্তে যে খাবারটি খাই রুটি, এটা আসে গম, ভুট্টা, এরকম আরো কতগুলো উদ্ভিদের বীজ থেকে। তো আমরা সাধারণত এই গমের আটা খেতে অভ্যস্ত। এরপর আছে ধান, আলু, চিনি। তো এই খাবারগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। আর এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে শর্করা আছে। আর এই শর্করা কি কাজ করে? কাজ করার জন্য আমাদের যে শক্তি আর আমরা যে শরীরে তাপ উৎপাদন করে, এটা হচ্ছে শর্করা থেকে আসে। কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকে পেয়ে থাকি। শর্করা তাহলে কি করে? কাজ করার জন্য শক্তি উৎপাদন করে। আর এই শর্করা কিসে থেকে পাই? ভাত, রুটি, চিনি, আলু, এই খাবারগুলো থেকে আমরা শর্করা পেয়ে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব যে পুষ্টির আরো যে উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু খাবার আছে পৃষ্ঠা নম্বর 45-এ। 45 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি প্রথমে আছে পনির, এরপর আছে মাখন, তারপরে দেখতে পাচ্ছি আমরা সয়াবিন তেল। আর এই ছবিগুলো কিন্তু তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 45-এ দেখতে পাচ্ছ। এরপর আছে ঘি, সয়াবিন তেল, ঘি, আর কি পাচ্ছি? সরিষার তেল। এই যে উপাদানগুলো দেখতে পাচ্ছি, পনির, মাখন, সয়াবিন, ঘি, সরিষার তেল, এই যে উপকরণগুলো দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে তেল, তাই না? এই সয়াবিন তেল আর তেল, ঘি, এগুলো তো তৈলাক্ত একটা খাবার হিসেবে আমরা গ্রহণ করি। এছাড়াও রয়েছে পনির, মাখন, এগুলো কিন্তু চর্বি জাতীয়। দেখতে পাচ্ছি দুধ, ঘি, মাখন, পনির, এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে চর্বি। আর এই চর্বিজাত খাবারগুলো কিভাবে আমাদের শরীরে কাজে লাগে, এই পুষ্টি উপাদানটি আমাদের শরীরে কি কাজ করে সেটা একটু জেনে নিই। চর্বি আমাদের শরীরে শক্তি যোগায় এবং দেহকে গরম রাখে। আর এই গরম রাখার কাজটা কে করে? নিশ্চয় তাপ। এই তাপ উৎপাদন করার কাজটা তাহলে কার? চর্বি। চর্বি আমাদের শরীরে শক্তি যোগায়, দেহকে গরম রাখে বা তাপ উৎপাদন করে। আমাদের দেহ গঠনে প্রচুর চর্বির প্রয়োজন। বিভিন্ন ধরনের খাবার থেকে আমরা যে চর্বিটা পাই, দুধ, ঘি, মাখন, পনির, এগুলোতে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে। তো এগুলো কিন্তু প্রাণীর চর্বি উপাদান। দুধ, ঘি, মাখন, পনির, কারণ বেশি সবকটাই দুধ থেকে তৈরি হয়। তো উদ্ভিদজাত তেলেও কিন্তু চর্বি আছে। উদ্ভিদজাত তেল কোনগুলো? সরিষার তেল, সয়াবিন তেল, নারী
চর্বির উপাদান। তাহলে আমরা জানতে পারলাম চর্বি কি, চর্বি কিভাবে আমাদের কাজ করে, আর চর্বি জাতীয় খাদ্য কোন কোনগুলো। এরপর আমরা দেখছি পুষ্টির অন্যতম আরেকটি উপাদান ভিটামিন ও খনিজ। ভিটামিন ও খনিজ লবণ এটি আমাদের দেহে কর্মক্ষম ও সুস্থ রাখে। আমাদের যে দেহ সেটাকে কর্মক্ষম মানে কাজ করার উপযোগী, কাজ করার জন্য যে প্রয়োজনীয় শক্তি বা ক্ষমতা, সেই ক্ষমতাটাকে ধরে রাখে এবং সুস্থ রাখে। সুস্থ শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত, কারণ সুস্থতা আমাদের অনেক অনেক দরকার এবং জরুরি একটা বিষয়। আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমরা স্বাভাবিকভাবে চলতে পারি না, কাজ করতে পারি না, কোনো কিছুই আমাদের স্বাভাবিকভাবে হয়ে ওঠে না। তাহলে এই সুস্থতা কি আমাদের জন্য দরকার নয়? দেখো, তোমার যখন সর্দি লাগছে, তুমি অসুস্থ হয়ে পড়ছো, তোমার কোনো কিছু করতে ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে, তো এই অবস্থায় তোমার কাছে স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না, তোমার জন্য অনেক কাজ সম্ভব হচ্ছে না, খেতে ইচ্ছে করতেছে না। এই যে সমস্যা, এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে? কারণ তুমি সুস্থ না। তার মানে সুস্থতা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা অসুস্থ হই, যে সুস্থতা আমাদের জন্য কতটা দরকার। তাহলে এই সুস্থতার জন্য আমাদের দরকার অন্যান্য সাধারণ খাবারের সাথে, অন্যান্য পুষ্টি উপাদানের সাথে ভিটামিন ও খনিজ লবণ। আর ভিটামিন আর খনিজ লবণ যে উপাদানটি, এই উপাদানগুলো কোন কোন খাবারে আমরা পেয়ে থাকি? আমরা পৃষ্ঠা নম্বর 45-এর যে দ্বিতীয় ছবিটি দেখতে পাচ্ছি, সেই ছবিতে আছে কলা, পেঁপে, আপেল, শাক, লাল শাক, কচু শাক, বেগুন, আম, আরও অনেকগুলো শাকসবজি। এই শাকসবজিগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি। আমাদের শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং রোগ থেকে রক্ষা করে। আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, সেই রোগগুলোকে রক্ষা করতে অনেক বড় একটা ভূমিকা রাখে ভিটামিন ও খনিজ লবণ। এই খনিজ লবণ আর ভিটামিনগুলো ফল আর শাকসবজিতে প্রচুর পরিমাণে থাকে। আমরা ছবিতে যে ফল শাকসবজিগুলো দেখতে পাচ্ছি, এছাড়াও কিন্তু অনেক অনেক শাকসবজি সম্পর্কে আমরা জানি যেগুলো আমাদের ভিটামিন ও খনিজ লবণের উৎস হিসেবে কাজ করে। আমরা পুষ্টির যে উপাদানগুলো পড়লাম, আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ, এছাড়াও কিন্তু আরেকটি উপাদানের নাম বলেছিলাম, তোমাদের কি মনে আছে? পানি। পানি এটি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে খাদ্যের হজম এবং দেহের শোষণের জন্য পরিমাণ মতো পানি পান করা প্রয়োজন। তাহলে আজকে আমরা জানলাম আমাদের প্রতিদিনের খাবারের জন্য কি কি পুষ্টি উপাদান দরকার, আর এই পুষ্টি উপাদানগুলো কোনটায় কি কাজ করে, কোনটায় কোন কোন উপাদান থেকে আমরা পেয়ে থাকি। সবচেয়ে বেশি পরিমাণে পেয়ে থাকি যে উপাদানগুলোতে, সেগুলোর তালিকা আমরা দেখছি। এছাড়াও অনেকগুলো খাবার আছে, যেমন দুধ। দুধ একই সাথে কিন্তু শর্করা জাতীয় খাবার, এখানে অল্প পরিমাণ শর্করা থাকলেও আমিষের পরিমাণটা বেশি। এছাড়াও আছে চর্বি। ডিম কিন্তু আমিষ জাতীয় খাবার। ডিম, দুধ এগুলোকে সুষম খাবারের তালিকায় বলা যায়, কারণ এতে প্রায় সব ধরনের উপাদানই রয়েছে। ভিটামিন, শর্করা, আমিষ, চর্বি, সব ধরনের উপাদানই রয়েছে। এখন আমাদের একটি কাজ আছে, সেই কাজটি আমরা করে নেব। পুষ্টি উপাদানগুলো কাজ নিচের ছকে লিখব। আমরা আমাদের পাঠ্য বইয়ের এই অংশটি পড়ে যতটুকু জানতে পারলাম যে কি কি পুষ্টি উপাদান রয়েছে, আর সেই পুষ্টি উপাদানগুলোর কাজ কি কি, আমরা নিজেদের খাতায় দুইটা কলাম তৈরি করব, আর সেই কলামের মধ্যে লিখব পুষ্টি উপাদানগুলো
আমি এখানে কলম আরেকটা বাড়িয়ে নিচ্ছি। তোমরা এভাবে আরেকটি নতুন কলাম তৈরি করবে। তো সেই কলামে আমরা প্রথমে লিখব পুষ্টি উপাদান। তো পুষ্টি উপাদান লেখার পরে দ্বিতীয় সারিতে কি লিখব? দ্বিতীয় সারিতে লিখব এই উপাদানগুলোর কাজ, কোনটি কি কাজ করে। একটু বড় করে জায়গা রাখি যাতে সবগুলো কাজ সুন্দরভাবে লিখে রাখা যায়। এরপরে 3 নম্বর সারিতে লিখব উৎস, মানে কোন পুষ্টি উপাদানটি আমরা কোন খাবার থেকে পেয়ে থাকি। তাহলে আমরা একটু লিখে নেই। প্রথমে আমরা জানতে পারছিলাম আমিষ সম্পর্কে, আমিষ জাতীয় খাবার এর কাজ কি, এর উৎস কোনগুলো। এরপরে আমরা লিখব শর্করা, এরপরে লিখব চর্বি, এরপরে লিখে নিচ্ছি ভিটামিন ও খনিজ। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটি যে উপাদান ছিল সেই উপাদানটি যদিও পুষ্টি উপাদান নয়, তবে সরাসরি পুষ্টি উপাদান না হলেও এর কিছু কাজ আছে, তাই আমি এই পানিটাকেও লিখে নিলাম। পানির কাজটা কি, পানির উৎস কি, আমরা বিভিন্ন উৎস থেকে পানি পাই, প্রাকৃতিক উৎস, তবে আমরা ভূগর্ভস্থ উৎস থেকে পানিটাকে সাধারণত গ্রহণ করে থাকি। আমরা পানির উপরে, আমরা সাধারণত উপরে যে পানির ব্যবস্থাগুলো দেখে থাকি, সমুদ্র, খাল, বিল, এসবের থেকে কিন্তু আমরা পানিটাকে খাই না, পানিটাকে পান করি না। আমরা পান করি ভূগর্ভস্থ নলকূপের মধ্য থেকে। দুই উৎস থেকে পানিটা আমরা পান করতে পারি, কিন্তু এই ভূয়ের উপরস্থ যে পানিগুলো আছে সেই উপরস্থ পানিগুলো বেশিরভাগই থাকে দূষিত বা বিভিন্ন কারণে পানের অনুপযুক্ত, পান করা যায় না এরকম। এই পানিগুলোকে ফুটিয়ে পান করতে হয়, কিন্তু ভূগর্ভস্থ পানিগুলো বিশুদ্ধ, অধিকাংশ পানি বিশুদ্ধ থাকায় আমরা এই ভূগর্ভস্থ পানিটাকে বেশি পান করে থাকি, তাই আমরা বিশুদ্ধ নলকূপ ব্যবহার করে থাকি। আর এর কাজ কি, পরিপাক বা হজম প্রক্রিয়া সম্পন্ন করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো এই কলাম বা এই ছকের কাজটি কি? তোমরা 4টি পুষ্টি উপাদানের নাম লিখলা, তারপরে কাজগুলো কি কি সেগুলো লিখলে, উৎসগুলো কি কি সেগুলো লিখলে। তো এই কাজটি করার পরে তোমার কিন্তু একটা শর্টকাট নোট হয়ে গেল যে কোন পুষ্টি উপাদান কি থেকে পাই, এটার কাজ কি। শেষ, তোমার অনেকগুলো জানা একটা ছোট্ট ছকের মধ্যে সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা জানবো সুষম খাবার সম্পর্কে। এতক্ষণ আমরা জেনেছি প্রাণী কেন খাদ্যকে গ্রহণ করছে, আর এই খাদ্যগুলো কোন কোন উৎস থেকে পাচ্ছে, কিভাবে খাচ্ছে। তো এখন জানবো সুষম খাবার সম্পর্কে। সুষম একটা শব্দ আছে, সুষম শব্দ
মাংসই খাই তাহলে কিন্তু আমরা ভিটামিনের অভাবে পড়ে যাব। অন্যান্য যে উপকরণগুলো আছে, চর্বি জাতীয় খাবারগুলো যদি বাদ দিয়ে দেই তাহলেও কিন্তু আমাদের শরীরে চর্বির যে কাজ সেই কাজটা অপূরণ থেকে যাচ্ছে। তাই সঠিক পরিমাণে সমানভাবে সুন্দর সঠিক পরিমাণে খাদ্য গ্রহণের যে প্রক্রিয়া সেটা হচ্ছে সুষম খাদ্য। সমান পরিমাণ বা সঠিক বা পরিমাণ মতো বিভিন্ন ধরনের খাবার খাওয়ার যে ব্যাপার সেটা হচ্ছে সুষম খাদ্য। পরিমাণ মতো বিভিন্ন ধরনের খাবার যদি আমরা না খাই তাহলে আমরা অসুস্থ হতে পারি। তাই আমাদের দেহ সুস্থ রাখার জন্য কোন ধরনের খাবার খাওয়া প্রয়োজন, কতটুকু পরিমাণে খাওয়া প্রয়োজন সেই পরিমাণটা নির্দেশ করে সুষম খাদ্য। সুষম খাদ্যে আমাদের দেহের প্রয়োজনীয় সকল উপাদান যেমন আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ, পানি, এই যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো সঠিক পরিমাণে গ্রহণ করা। বিভিন্ন ধরনের খাবার মিশিয়ে সুষম খাবার তৈরি করা হয়। সুষম খাদ্যে আমিষ, শর্করা, ভিটামিন ও খনিজ লবণ প্রয়োজনীয় পরিমাণে থাকতে হবে। ভালো স্বাস্থ্যের জন্য সুষম খাদ্য কোনটি? আমরা স্বাস্থ্যের কথা পড়েছি, জেনেছি, তাহলে ভালো স্বাস্থ্য বলতে কোনটাকে বোঝায়? ভালো স্বাস্থ্য বলতে বোঝায় যেটা রোগ বালাইমুক্ত সুন্দর শরীর ও মনকে ভালো স্বাস্থ্য বোঝায়। আর এই ভালো স্বাস্থ্যের জন্য কোন ধরনের সুষম খাবার তুমি গ্রহণ করবে? আমরা একটি কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কাজটা হচ্ছে রাতের খাবারের জন্য সুষম খাদ্যের তালিকা। তাহলে আমাদের কি করতে হবে সেটা একটু দেখে নিই। নিচের ছকের মতো একটি ছক তৈরি করো। এখানে একটি ছক দেওয়া আছে, সেই ছকের মতো করে আমাদের একটি ছক তৈরি করতে হবে। তাহলে আমরা প্রত্যেকের খাতায় একটি করে ছক করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা নিয়ে ছকটি সম্পূর্ণ করে ফেলো। আমরা এভাবে একটি ছক দিলাম, সেই ছকে কি লিখব সেটা একটু দেখে নেওয়া যাক। ছকটি সম্পূর্ণ হলো। এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে একটি তালিকা আছে পৃষ্ঠা নম্বর 46-এ আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি। অরেঞ্জ কালার একটি বক্সের মধ্যে, কমলা রঙের একটি বক্সের মধ্যে একটি তালিকা লেখা আছে। এখানে আছে খাবারের উৎস, শর্করা জাতীয় খাবারের উৎস, আমিষ জাতীয় খাবারের উৎস, দুধ জাতীয় খাবারের উৎস, শাকসবজি ও বিভিন্ন ধরনের ফল। এই যে খাবারের উৎসগুলো দেওয়া আছে এই উৎস থেকে একটি বা দুইটি নির্বাচন করবে বিভিন্ন দলের খাদ্য তালিকা থেকে। তাহলে আমাদের কাজ কি? এখানে যে ছকটি আছে সেখানে লিখব, আমরা প্রথমে লিখব বিভিন্ন দলের তালিকা। বিভিন্ন দলের তালিকা। তালিকাটি লেখার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে নির্দিষ্ট খাদ্যের নাম। এই নির্দিষ্ট খাদ্যের নামের জায়গায় আমরা একটি বা দুইটি করে এই দলের খাদ্যের নাম লিখব। খাদ্যের নামটি লিখব। তাহলে আমরা এই কাজটি করার জন্য কি করতে হবে? আমাদের নিচে যে বক্সটি দেওয়া আছে সেই বক্সটি ফলো করতে হবে। এই ছকটি আমরা একটু দেখে নেই। আমিষ জাতীয় খাবার আছে মাছ, গরু, মুরগি, খাসি, ডিম, শিমের বিচি, বিভিন্ন বীজ। এরপর শর্করা জাতীয় খাবারগুলো আছে চাল, আটা, আলু, ভুট্টা। দুধ জাতীয় খাবার আছে দুধ, ঘোল, পনির, দই, ঘি, মাখন, এগুলো দুধ থেকে পাই। এরপর আছে শাকসবজি যেমন লাল শাক, পুঁই শাক, কচু শাক, গাজর, মিষ্টি কুমড়া, মূলা, ফুলকপি, বাঁধাকপি। আর ফল জাতীয় খাবারগুলোর মধ্যে কি আছে? আম, কাঁঠাল, কমলা, পেয়ারা, বরই, আপেল, তরমুজ, আমড়া। এই যে খাবারগুলো আছে এই খাবারগুলো থেকে একটি বা দুইটি করে নাম লিখব এই দলের তালিকায়।
এরপর আমরা দেখতে পাচ্ছি দুধ জাতীয়, এরপর আমরা দেখতে পাচ্ছি শাকসবজি, তারপর ফল। এই প্রত্যেকটা উপকরণ থেকে দুইটা করে খাদ্যের নাম আমরা লিখে নেব, তাহলে এটা হবে আমাদের একটি রাতের সুষম খাবারের তালিকা। এই সুষম খাবারের তালিকার ক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা খাবারটা যখন খাই তখন যেন একটা খাবারের পরিমাণ অনেক বেশি না হয়ে যায়, আর কোনো একটি খাবারের পরিমাণ যাতে বাদ না পড়ে যায়। এই জিনিসটা যদি লক্ষ্য রাখি তাহলেই আমরা নিশ্চিত করতে পারবো ভালো স্বাস্থ্যের জন্য সুষম খাবার কোনটি। আর সেই সুষম খাবারটা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমরা একটি সুন্দর শরীর ও সুন্দর একটি মন পেয়ে যাব। আমরা কি চাই না আমাদের একটি সুন্দর শরীর আর একটি সুন্দর মন হোক? সুস্থ শরীর সুস্থ মন কিন্তু বেঁচে থাকার জন্য অনেক অনেক জরুরি। তাহলে আমরা সুষম খাদ্য খেয়ে প্রতিনিয়ত সুস্থ থাকার চেষ্টা করব। এই প্রত্যাশায় পরবর্তী অপশনটা দেখছি আমরা কিভাবে সুষম খাদ্য তালিকা তৈরি করতে পারি। আমরা যে একটি তালিকা তৈরি করেছি এই তালিকাটি কিভাবে করেছি সেটা একটু লক্ষ্য করি। রাতের খাবার এর তালিকা নিয়ে সহপাঠীদের সাথে আমরা আলোচনা করছি। শ্রেণীর কার তালিকা ভালো সেটা ঠিক করো, তালিকাটি কেন ভালো তা আলোচনা করো। আমরা যে সঠিকভাবে খাদ্যগুলোর দুইটি করে নাম নির্বাচন করছি বা একটি করে নাম নির্বাচন করছি সেটি কেন ভালো, কারটা ভালো হলো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। অবশ্য আমাদের এখন আলোচনা করার সম্ভব না, কারণ আমরা প্রত্যেকের বাসায় অবস্থান করছি, তাই তুমি তোমার আশেপাশে যেসব সহপাঠী আছে তোমার বাসার মতো অবস্থিত বা তোমার পরিবারের বড় কারোর সাথে এই বিষয়টি শেয়ার করতে পারো। এখন আমরা দেখব দৈনিক সুষম খাদ্য গ্রহণের জন্য সুষম যে একটি বিন্যাস বা তালিকা প্রয়োজন সেটি আমরা কিভাবে করব এবং এটি কেন প্রয়োজন। দৈনিক সুষম খাদ্যে গ্রহণ করার জন্য আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সুষম খাদ্য আমাদের শরীরকে রাখে সুস্থ এবং শক্তিশালী করে, আর এইভাবেই আমরা দেহের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন হই এবং রোগের আক্রমণ থেকে দূরে থাকি। দেহের যে স্বাভাবিক বৃদ্ধি বেড়ে ওঠা আর রোগের যে আক্রমণ রোধ বা রোগের আক্রমণ প্রতিরোধ করা এটা কিন্তু সুষম খাবারেই করে থাকে। বিভিন্ন রকমের খাদ্য গ্রহণ করে আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি, কারণ এক ধরনের খাদ্যে সব পুষ্টি উপাদানগুলো থাকে না। আমরা যদি শর্করা জাতীয় খাবার খেয়ে থাকি, প্রচুর পরিমাণে খাই, তাহলে আমরা শক্তি পাবো, কিন্তু অন্য পুষ্টি উপাদানগুলো কিন্তু পাচ্ছি না। আবার আমরা যখন ভিটামিন জাতীয় খাবারগুলো খাচ্ছি তখন কিন্তু আমাদের শক্তিটা পাচ্ছি না, এরপরে আমরা আমিষটা পাচ্ছি না, আমিষের কাজটা কিন্তু তখন আর হচ্ছে না। তো এইভাবে পরিমাণ মতো খাবার না খেলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। তাহলে তোমরা কি বুঝতে পারছো আমাদের জন্য সুষম খাবার কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু আমরা একটু আলোচনার মধ্যে জেনে গেছি। এখন আমরা দেখব খাদ্যের পরিমিত পুষ্টি উপাদান। অনেকে মনে করেন দামি খাবারের পুষ্টি উপাদান বা পুষ্টিমান অনেক বেশি। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। দামি অথবা কম দামি সব খাদ্যেই পরিমিত পুষ্টি উপাদান আছে, পুষ্টিমান আছে। কোনো খাদ্যের নাম বা দাম যদি অনেক বেশি হয় বা উৎস যদি অনেক দামি কিছু হয় তাহলে কিন্তু পুষ্টিমান একই হতে পারে। একইভাবে দেশি বিদেশি বিভিন্ন খাবারের মধ্যেও পুষ্টিমানের তেমন কোনো পার্থক্য নেই। পুষ্টি উপাদানগুলো গঠন বৈশিষ্ট্য একই রকম। ধরো আমরা যে বাংলাদেশি একটি ফল খাচ্ছি সেই ফলটা যদি অন্য কোনো দেশ থেকে আমদানি করতো বা অন্য কোনো দেশ থেকে কিনে আনতো তাহলে কিন্তু সেই খাবারটার পুষ্টিমান কিন্তু একই, কারণ আমরা আপেলই তো খাচ্ছি। যদি আপেলের কথা চিন্তা করি আপেলই তো খাচ্ছি, আবার যদি মুরগির কথা চিন্তা করি সেখানেও তো মুরগি খাচ্ছি, এখানেও তো মুরগি খাচ্ছি। তাহলে দেশ
বা দেশি বিদেশি খাবারের মধ্যে পুষ্টি উপাদানের তেমন কোনো পার্থক্য নাই, দামি কম দামি এটার মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন 1 কেজি মুরগির মাংস, এটা যদি কেউ 100 টাকা দিয়ে কিনে সেটার দাম পুষ্টি উপাদান যতটুকু, কেউ যদি এই 1 কেজি মুরগির মাংস 200 টাকা দিয়ে কিনে তাহলে সেটার দাম কিন্তু একই। তো এই পুষ্টি উপাদানগুলোর গঠন বৈশিষ্ট্য একই রকম, এটাও আমরা জানতে পারলাম। তাহলে আমাদের খাবার যে নির্বাচন করব, খাদ্যের পরিমিত যে পুষ্টিমান নির্ণয় করব, এটা তাহলে কিভাবে করব, কতটুকু আমাদের খাওয়ার প্রয়োজন সেটা কিভাবে নির্ণয় করব, বয়স, কাজের ধরন, দেহের বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে প্রয়োজনীয় পুষ্টিযুক্ত খাদ্য নির্বাচন করতে হবে। যেমন একজন খেলোয়াড় সে দৈনিক যতটুকু পরিমাণ খাবার গ্রহণ করে বা যতটুকু তার গ্রহণ করা দরকার সুস্থ থাকার জন্য, সেটা কিন্তু একজন সাধারণ মানুষের গ্রহণ করার প্রয়োজন নেই। আর একজন সাধারণ মানুষের পরিমাণে যদি সে খাদ্য গ্রহণ করে তাহলে সে খেলোয়াড়ের মতো শক্তিশালী হয়ে উঠতে পারবে না। তারপরে দেখো, একটি 5 বছরের বাচ্চা যতটুকু পরিমাণ খাবার খাচ্ছে, একজন 40 বছর বয়স্ক লোক কিন্তু সেই পরিমাণ খাবার খাচ্ছে না, তার থেকে অনেক গুণ বেশি পরিমাণ খাবার খাচ্ছে, কারণ তার বয়সের পার্থক্যটা অনেক বেশি। আবার দেখো, কেউ যদি অনেক বেশি উচ্চতা সম্পন্ন এবং স্বাস্থ্য সম্পন্ন হয় তার খাবারের চাহিদা কিন্তু তুলনামূলকভাবে বেশি। আর যারা একটু ছোট এবং দেহের যে বৃদ্ধিটা আছে সেই বৃদ্ধিটা যদি ছোট আকারের হয়, যেমন সে যদি খাটো এবং চিকন প্রকৃতির হয়, তখন সে ওই লম্বা লোকটির মতো বেশি পরিমাণ খাবার গ্রহণ করতে পারছে না। সে অনেক খাবার গ্রহণ করতে চাইলেও পারছে না, তার চাহিদা হচ্ছে কম, তাই সে এই খাবারটা গ্রহণ করতে পারছে না। তাহলে আমরা বুঝতে পারছি বয়স, কাজের ধরন, দেহের বৃদ্ধি ইত্যাদি বিবেচনা করে প্রয়োজনীয় পুষ্টিযুক্ত খাদ্য নির্বাচন করতে হবে। যার যতটুকু প্রয়োজন সে অবশ্যই ততটুকু খাবে। আমি ও মা, এখানে দেখছি যে পৃষ্ঠা নম্বর 47-এ একটি ছবিতে দুজন ব্যক্তির কথোপকথন আছে। এখানে তারা কি বলছে আমরা একটু শুনে নেই। আমি ও মা বাজার থেকে দেশি সবজি কিনে রাতের খাবারের সবজি রান্না করব। এরপর আরেকজন বলছে, আমি ও বাবা রাতের খাবারের দোকানে গিয়ে সবজি কিনে খাবো। তাহলে একজন দেশি খাবারটা সে বাসায় কিনে এনে রান্না করছে, আর একজন দোকানে গিয়ে রান্না করা খাবারটা খাচ্ছে। তবে দুজনের খাবারের পুষ্টি মান কিন্তু প্রায় একই, তেমন কোনো তফাৎ নেই। তাহলে ওপরের কোনটির খাবারের পুষ্টিমান বেশি? তোমরা একটু চিন্তা করে দেখো। আমরা যেহেতু দেখছি একইভাবে দেশি বিদেশি খাবারের বিভিন্ন উৎস আলাদা হলেও পুষ্টিমান কিন্তু একই, কারণ দুজনে কিন্তু শাকসবজি খাচ্ছে, তো পুষ্টিমান এর পরিমাণটা সমানই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কোন কোন পাঠটুকু জানলাম সেই বিষয়গুলো নিয়ে আবার একটু আলোচনা করছি। আমরা এই পাঠের মাধ্যমে জানতে পারছি প্রাণী কেন খাদ্য গ্রহণ করে, প্রাণীর খাদ্য কেন প্রয়োজন, কোন কোন উৎস থেকে খাদ্য গ্রহণ করছে, আর প্রত্যেকটা উৎস বা এই প্রত্যেকটা পুষ্টি উপাদান কোন কোন কাজে লাগছে প্রাণীর দেহে। আর আমরা জেনেছি এই পাঠে সুষম খাদ্য কি, পুষ্টি উপাদান কেন প্রয়োজন, সুষম খাদ্য কেন প্রয়োজন, সুষম খাদ্যের অভাবে আমাদের কোন পরিস্থিতি হতে পারে। এই পাঠের মাধ্যমে আমরা আরো জেনেছি খাবারের পুষ্টিমান বিভিন্ন ধরনের হতে পারে, তবে দেশি বিদেশি ও বিভিন্ন উৎসের পার্থক্যের কারণে পুষ্টিমান অনেক বেশি পার্থক্য হবে এরকম ব্যাপারটা না, যে খুব একটা পার্থক্য দেখা যাবে না। কারণ সবজি তো সবজি, এটা যদি ঢাকা থেকে
এই কলামগুলো তোমরা সম্পূর্ণ করবে। আমরা যে কটা কলাম দিচ্ছি সেই কলামের তথ্যগুলো পূরণ করবে। এটি তোমাদের একটি নোট হিসেবে কাজে দিবে। যেমন আমরা যদি বলি যে একটি রাতের খাবারের তালিকা তৈরি করো, তখন কিন্তু তুমি এই তালিকাটি উপস্থাপন করতে পারো। প্রত্যেকটা পুষ্টি উপাদান বা খাদ্যদানের তালিকা থেকে 2টা বা 1টা করে খাবার নিয়ে আমরা এরকম একটি তালিকা সম্পূর্ণ করতে পারি। এরপরেও আমরা আরেকটি তালিকা করেছি, সেটা একটু দেখে নিই। আমরা করেছিলাম পুষ্টি উপাদান আর পুষ্টি উপাদানের কাজ। আরেকটি করেছি পুষ্টি উপাদান, পুষ্টি উপাদানের উৎস। আরও একটি কাজ করেছি প্রাণী থেকে পাওয়া খাদ্য আর উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য, 2টা উৎসগুলো আলাদা আলাদা করে 2টি কলাম তৈরি করা। তাহলে আমরা 3টি কলামের যে কাজ সম্পূর্ণ করলাম, এই কাজগুলো করব। এই কাজগুলো করার মধ্যে কিন্তু আমাদের একটি নোট সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আর আগামীকালকে আমরা এই খাদ্য অধ্যায়ের বাকি অংশ, অনুশীলনী অংশ নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আগামী ক্লাসে তোমরা সাথে থাকবা এই প্রত্যাশায় আমার ক্লাস এখানেই সম্পূর্ণ করছি। আসসালামু